হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রীতম ঘোষ ফেসবুক পেজে। আজকে সারাদিনের আবহাওয়াটা অনেক জোশ একটা আবহাওয়া। সকালে 2 ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল, তারপরে আর বৃষ্টি হয়নি। সকাল থেকে এখন পর্যন্ত তেমন একটা রোদও ওঠেনি। আজকে সারাদিন আকাশটা কেমন মেঘলা মেঘলা, আর এমন আবহাওয়া আমার অনেক ভালো লাগে। শুধু মনে হচ্ছিল এমন আবহাওয়াতে যদি প্রিয় মানুষটা কাছে থাকতো তাহলে কত সুন্দর না হতো, তাই না? যাই হোক, বাদ দেয় বিষয়টা। আর অনেক দিন না সাইকেলে করে দূরে কোথাও যাওয়া হয়নি। ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়তাম তখন প্রায় প্রতিদিনই বন্ধুরা মিলে সাইকেল ট্যুর দিতাম। সাইকেলে করে কত দূরে দূরে যেতাম, কিন্তু পরীক্ষা নামক রাক্ষসটার ভয়ে এখন আর কোথাও বিশেষ করে সাইকেলে করে ঘুরতে যাওয়া হয় না। বন্ধুরা এখন সবাই পরীক্ষার ফেল ঠেকানোর জন্য বই পড়তে ব্যস্ত, আর আমি তাদের মধ্যে একটু সাহসী, তো সেজন্য আমি পরীক্ষা নামক রাক্ষসটাকে উপেক্ষা করে আমার এক ছোটো ভাই শ্রমিক আর সাইকেলটাকে নিয়ে বেরিয়ে পড়লাম কোনো রকম প্ল্যান ছাড়াই সাইকেল ট্যুর দেওয়ার জন্য। এরপর রাস্তায় বেরিয়ে আমি আর শ্রমিক ভাবতে লাগলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে ভাবলাম আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সোনাবাড়িয়া নামক ইউনিয়নে প্রায় 700 থেকে 800 বছরের পুরনো একটা জমিদার বাড়ি আছে। এই জমিদার বাড়িটিকে সবাই সোনাবাড়িয়া মঠবাড়ি নামেই চেনে। এই জমিদার বাড়িটা আমাদের সাতক্ষীরা জেলার একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন। তো আমি আর শ্রমিক ভাবলাম অনেক দিন পর আজকে যেহেতু একটু সাইকেলটা নিয়ে ঘুরতে বের হলাম, আর আমাদের এই অঞ্চলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থান হলো এই সোনাবাড়িয়া মঠবাড়ি। তো মঠবাড়ি থেকে একটু ঘুরে আসি, আর তোমাদেরকেও দেখাই মঠবাড়িটা কত সুন্দর। তো চলো গাইস, আমরা দ্রুত মঠবাড়ির দিকে এগোতে থাকি। এই সোনাবাড়িয়া মঠবাড়িটা একদম গ্রামের ভিতরে অবস্থিত। এই মঠবাড়ি নিয়ে অনেক গল্প রচিত আছে। এই গল্পগুলোর মধ্যে হয়তোবা কিছু গল্প সত্য, আবার কিছু গল্প কাল্পনিক। তো গল্পগুলো আমি পরে বলছি। তো তোমাদেরকে আমি আগে একটা কথা বলবো, তোমরা কেউ যদি কখনো সাতক্ষীরা জেলাতে আসো তবে তোমরা অবশ্যই এই সোনাবাড়িয়া মঠবাড়িতে অবশ্যই আসবে, এসে ঘুরে যাবে। তো সোনাবাড়িয়া মঠবাড়িতে যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমে সাতক্ষীরা জেলার কলার উপজেলাতে আসতে হবে। কলার উপজেলাতে নেমে যে কোনো ইজি বাইক কিংবা ভ্যানকে সোনাবাড়িয়া মঠবাড়ির কথা বললে তারা নিয়ে যাবে। কলারোয়া উপজেলা থেকে সোনাবাড়িয়া মঠবাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো। তো গাইস, তোমরা গ্রামের ভিতরের এই রাস্তাটা দেখো, কত সুন্দর একটা রাস্তা। রাস্তার দুই পাশের ভিউটা একটু দেখো, সবুজ আর সবুজ। আর আমি তো প্রথমেই বলছি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর একটা আবহাওয়া। সত্যি সব মিলে যেন আজকের সাইকেল ট্যুরটা পুরো ওয়াও একটা ট্যুর হচ্ছে, প্রায় ওয়াও। তো গাইস, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু একদম সোজা বর্ডারে চলে গেছে। এটা হলো একটা নদী বর্ডার। নদীটার নাম হলো সোনাই নদী। সোনাই নদীর এই পাশে বাংলাদেশ আর অপর পাশে ভারত। তো গাইস, মঠবাড়ি ঘোরার পরে যদি সময় থাকে তবে আমি তোমাদেরকে বর্ডারটি দেখাবো। আর আজকে যদি সময় না পাই তাহলে আমি পরবর্তী ব্লগকে তোমাদেরকে অবশ্যই বর্ডারটি দেখাবো। তো তোমরা আমার সাথেই থাকো। এই দেখো গাইস, ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে মঠবাড়িতে চলে আসলাম। দেখো মঠবাড়িটা কত সুন্দর, আর এই বাড়িটার দেয়াল এত সুন্দর নকশা করা যা দেখলে মাথা পুরো হ্যাং হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো 700 থেকে 800 বছর আগে এই বাড়িটা বানানো। সেই সময় তো কোনো রড ছিল না, সিমেন্ট ছিল না। তারপরও মিস্ত্রিদের হাতের কাজটা একটু দেখো, আর ভাবো সেই সব মিস্ত্রিরা কত দক্ষ ছিল। তা না হলে রড সিমেন্ট ছাড়া এমন 4 তলা বাড়ি সেই সময় তারা কীভাবে বানালো? তোমরা হয়তো বা ভাবছো এই মঠবাড়িটা তো দেখা যাচ্ছে 3 তলা, তবে আমি কেন 4 তলা বলছি, তাই তো? কিন্তু আমি ঠিকই বলছি, এটা 4 তলায়। বাড়িটা 700 থেকে 800 বছরের পুরনো, তো তাই 1 তলা মাটির নিচে চাপা পড়ে গেছে, যেটা এই বাড়িটার ভিতরে প্রবেশ করলে দেখা যায়। এই বাড়িটার ভিতরে নিচে মানে 1 তলাতে যাওয়ার সিঁড়ি আছে। তো গাইস, এই মঠবাড়িটার সামনে অনেক বড় একটা পুকুর আছে। এই পুকুরটা নিয়েও অনেক কাহিনী আছে। এখনও এখানকার আশেপাশের অনেক বয়স্ক মানুষ বলেন এই মঠবাড়িটার চূড়া থেকে এই পুকুরের ঘাট পর্যন্ত মোটা শক্ত একটা দড়ি বাঁধা থাকতো। সেই দড়িতে সোনার নৌকা বাঁধা থাকতো। সেটা দেখতে অনেকটা এখনকার রূপোর মতো। ওই বাড়িটা যে জমিদার বা রাজা বানিয়েছিলেন উনি নাকি অনেক ভোগবিলাসী ছিলেন। তো উনি এই বাড়িটার উপরে তালাতে থাকতেন। তো ওই রাজা যখন স্নান করতে যাইতেন এই পুকুরে কিংবা কোনো কাজে যখন নিচে নামতেন, তখন উনি সিঁড়ি দিয়ে ওঠানামা না করে ওই নৌকাতে করে নিচে নামতেন, আবার উপরে উঠতেন। আমি জানি না এই কাহিনীটা সত্য নাকি মিথ্যা,
তবে এখানকার অনেক বয়স্ক মানুষ তো বলে এটা নাকি সত্য কাহিনী। তো আমার মতে এটা সত্য হলেও হতে পারে, কারণ 700 থেকে 800 বছর আগে রড সিমেন্ট ছাড়া যদি এমন 4 তলা বাড়ি বানানো সম্ভব হয়, তবে এটা কেন সম্ভব হবে না। এই পুকুরটা নিয়েও আরও আরেকটা কাহিনী আছে। এই পুকুরের ঘাটটা নাকি সম্পূর্ণ সোনা দিয়ে বানানো হয় এই বাড়িটা বানানোর সময়। এই মঠ বাড়িটার পাশে ওই যে একতলা ভবনটা দেখতে পাচ্ছ, ওটা হলো মহাদেবের মন্দির। দেখো গাইস, মহাদেবের মূর্তিটা কত সুন্দর। এই মহাদেবের মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত একটা মন্দির। এই বাড়িটা যে রাজা তৈরি করেছিল উনি নাকি মহাদেবের অনেক বড় একটা ভক্ত ছিলেন। আমার বাবা আমার সাথে গল্প করে, আমার বাবা যখন ছোট ছিল তখন এই মন্দিরে চৈত্র মাসে, পুরো চৈত্র মাস ব্যাপী অনেক বড় করে দেল পূজা পালন করা হতো। আগে নাকি এই দেল পূজা দেখতে বাইরে থেকেও অনেক মানুষ আসতো, সেই সময় নাকি অনেক মজা হতো। কিন্তু এখন আর এই দেল পূজাটা সেই সময়ের মতো এত জাঁকজমক করে পালন করা হয় না, খুবই ছোট করে দেল পূজা পালন করা হয় এখন। তো গাইস চলো এবার এই মঠ বাড়িটার পিছনের দিকে যাওয়া যাক। আর এই বাড়িটার দেয়ালে নকশাগুলো একটু দেখো, কত সুন্দর কারুকাজ করা। তো গাইস, এই বাড়িটা নিয়ে আরও আরেকটা কাহিনী আমি তোমাদেরকে বলি। এই বাড়িটা নাকি 4 তলা না, এই বাড়িটা নাকি 6 তলা। এই বাড়িটার নিচের মাটি নরম হওয়ার কারণে মাটির নিচে নাকি 3 তলা চাপা পড়ে আছে। আর এটা কিন্তু আমার কথা না, এখানকার আশেপাশে অনেক বয়স্ক মানুষ এই কথা বলেন। তো এই বাড়িটা 6 তলা কি না এটা আমি জানি না, তবে এই বাড়িটা যে 4 তলা এটা আমি শিওর। কারণ এখন তো এই বাড়িটার ভিতরে প্রবেশ করা যায় না। এই বাড়িটার ভিতরে প্রবেশ করার যে কয়টা দরজা ছিল সবগুলো দরজার মুখ এখান থেকে 3 বছর আগে এখানকার স্থানীয় মানুষেরা ইট দিয়ে গেঁথে ভিতরে যাওয়ার পথ পুরো বন্ধ করে দিছে। এই বাড়িটা 700 থেকে 800 বছরের পুরনো একটা বাড়ি। তো এই বাড়িটার তো এখন কোনো গ্যারান্টি নাই, এটা যে কোনো মুহূর্তে হঠাৎ করে ভেঙে পড়তে পারে। তাই কেউ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য এই বাড়িটার প্রবেশ পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তো 3 বছর আগে এই বাড়িটার ভিতরে যাওয়া যেত। আর আমি ছোটোবেলা থেকে অনেকবার এই বাড়িটার ভিতরে গেছি। আর আগে যখন ভিতরে যেতাম তখন এই বাড়িটার নিচের তালা মানে একতলাতে যাওয়া যেত, একতলাতে যাওয়ার সিঁড়ি ছিল। তো গাইস, এই বাড়িটার পিছনের নকশাটাও দেখো, কত সুন্দর নকশা করা। সত্যি এই বাড়িটা যেসব মিস্ত্রিরা বানিয়েছিল তারা কত দক্ষ ছিল, তাই না? তো গাইস, এই বাড়িটার পিছনে এসে দেখি 4-5টা পিচ্চি এই বাড়িটার পিছনের দেয়াল বেয়ে বেয়ে 4 তলাতে উঠেছে। সত্যি এই পিচ্চিরা দেখো কত সাহসী। তো গাইস, তারপর আমি আর শ্রমিক পিছনে পিছনে ঘোরাঘুরি করে আবার সামনের দিকে চলে আসলাম। তো গাইস, এই বাড়িটা এখন তো প্রায় ধ্বংসের পথে। আমি যখন ছোটোবেলায় মঠ বাড়িতে ঘুরতে আসতাম তখন এই নকশাগুলো ভালো বোঝা যেত। এখন কিছু কিছু নকশা ভালো বোঝা হচ্ছে, আর কিছু কিছু নকশা তো তেমন একটা বোঝা হচ্ছে না। তো গাইস, তারপর আমি আর শ্রমিক সামনের ওই যে উঁচু মাটির ঢিবিটা দেখা যাচ্ছে, ঢিবিটার উপরে উঠে কিছু ছবি তুললাম। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি কখনো সাতক্ষীরাতে কোনো কাজে আসো কখনো, তাহলে কিন্তু অবশ্যই এই সোনাবাড়িয়া মঠবাড়ি থেকে ঘুরে যাবে। এটা কিন্তু সাতক্ষীরা জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান। আর তোমাদের মধ্যে যারা ভ্রমণ পিপাসু তারা তো অবশ্যই এই সোনাবাড়িয়া মঠবাড়িতে ঘুরতে আসবে। আর এই উঁচু ঢিবিটা থেকে দেখো মঠবাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই মঠবাড়িটার চারিপাশের পরিবেশটা দেখো গাইস, কত সুন্দর একটা পরিবেশ। এই মঠবাড়িটা সম্পূর্ণ গ্রামের মধ্যে, তো সেই জন্য এর চারিপাশের পরিবেশটাও এত সুন্দর। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই মঠবাড়িটার এই পরিবেশটা না অনেক শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তো তারপরে গাইস, আমরা এই ঢিবিটার উপরে কিছু সময় বসে নিচে নেমে আসলাম। ভাবলাম মঠবাড়ির ভিতরে তো প্রবেশ করতে পারলাম না, তা তোমাদেরকে এই জানলাটা দিয়ে মঠবাড়ির ভিতরটা কেমন সেটা দেখানোর চেষ্টা করি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কত সুন্দর নকশা করা। আর এই মঠবাড়িটার 4 তলাতে যাওয়ার সিঁড়িটা একদম সোজা লাস্ট যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, ঠিক ওই দেওয়ালটার পাশ দিয়ে সিঁড়িটা। তো গাইস, এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। তো আমরা আর এখানে বেশি সময় থাকবো না, এবার আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব। তো এই মঠ বাড়িতে কিন্তু প্রত্যেক বছর অনেক বড় করে দুর্গাপূজা পালন করা হয়। সেই সময় এখানে অনেক দোকানপাট বসে। গাইস, তোমাদেরকে আমি একটু আগে যে পুকুরের কথা বলছিলাম, যে পুকুরের ঘাট নাকি সম্পূর্ণ সোনা দিয়ে বানানো হয়েছিল, এটা কিন্তু সেই পুকুরটা। আমি যখন ছোটোবেলায় মঠ বাড়িতে ঘুরতে আসতাম তখন এই পুকুরটা আরও অনেক বড় ছিল, এখনকার তুলনায় আরও অনেক গভীর ছিল। এখন তো পুকুরটা অনেক ছোট হয়ে গেছে। তো গাইস, তোমরা তো জানো আমার বাড়ি এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আর এখনও অলরেডি 6:30 বেজে গেছে। আর আমার এখন আবার এক্সাম চলছে, বাড়িতে গিয়ে আবার বই নিয়ে বসতে হবে। আর আমার সাইকেলে করে বাড়ি যেতে প্রায় 40 মিনিট মতো লেগে যাবে। সেই জন্য গাইস, আমি আর এখানে না থেকে বাড়ির জন্য রওনা দিলাম।
আর গাইস, এই রাস্তাটা দেখো কত সুন্দর। এই রাস্তায় সাইকেল চালাতে অনেক মজা লাগছিল। তো গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম আমি আজকে যদি সময় পাই তো তোমাদেরকে বর্ডার দেখাবো, কিন্তু দুঃখের বিষয় সময় না থাকার কারণে আমি তোমাদেরকে আজকে বর্ডার দেখাতে পারলাম না গাইস। তো আমি পরবর্তী ব্লগে তোমাদেরকে অবশ্যই বর্ডারটি দেখাবো, তো তোমরা আমার সাথেই থেকো। গাইস, আমি আসার সময় আমাদের মেন রোড দিয়ে আসছিলাম। তো আমি ভাবলাম আসার সময় যেহেতু মেন রোড দিয়ে আসছিলাম, তো এখন মেন রোড দিয়ে না গিয়ে মাঠের রাস্তা দিয়ে বাড়ি যাওয়া যাক। আর দেখো গাইস, বিকালে মাঠ কত সুন্দর দেখা যাচ্ছে। মাঠের চারিদিকের ভিউটা একটু দেখো গাইস, কত সুন্দর সত্যি। চারিদিকে সবুজ আর সবুজ। আর বিকালের এই আকাশটা একটু দেখো গাইস, কত সুন্দর। তো আমি আর শ্রমিক এই রাস্তায় কিছু সময় বসে গল্প করলাম। আর এই সময় মাঠে ভীষণ বাতাস হচ্ছিল। মাঠের এই রাস্তায় বসে গল্প করতে বেশ মজা লাগছিল। আমার এক্সাম যদি না থাকতো তাহলে আমি আর শ্রমিক সন্ধ্যা 7:30 পর্যন্ত এই রাস্তায় বসে থাকতাম। কিন্তু বসে থাকলে তো আর চলবে না, এক্সাম চলছে, বাড়ি গিয়ে আবার বই নিয়ে বসতে হবে। তো তারপর আমি আর শ্রমিক আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, বাড়ি যেতে যেতে হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়লো, তাই ভাবলাম সেটা তোমাদেরকেও দেখাই। এই যে তাল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাতে দেখো কতটা পাখি বাসা বানাইছে। এই একটা তাল গাছে দেখো কতটা বাসা। সত্যি এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো। আর তোমাদেরও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবে। তো তারপরে গাইস, আমি আর শ্রমিক প্রকৃতি দেখতে দেখতে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আজকের এই ব্লগটা আমি আর বড় করব না। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবে। আর মডবারটা কেমন লাগলো সেটাও বলবে। পাশাপাশি এই ভিডিওটিতে একটা লাইক করে দিবে। আর গাইস, পরবর্তী ব্লগটি আমি বাংলাদেশ ভারতের বর্ডারটি নিয়ে করব। তো গাইস, এইরকম ব্লগ প্রতিনিয়ত দেখতে আমার এই প্রীতম ঘোষ ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থেকো।